আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ খবর হলো 40 বিধায়ক বাংলাদেশি হিমন্তের কড়া সমালোচনা হাফিজ রশিদের। আইন সম্পর্কে অবগত নন হিমন্ত, বলল সিআরপিসি। আসামের 40 জন বিধায়ক বাংলাদেশি এবং রাজ্যের 1.40 কোটি জনগণকে অবৈধ বাংলাদেশ হিসেবে অভিহিত করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে খড়গহস্ত হলেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা সিআরপিসির মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শনিবার শিলচরে বসে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আক্রমণ সানিয়ে তিনি বলেন, সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে আসামের 40 বিধায়ককে বাংলাদেশি অভিহিত করে প্ররোচনামূলক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আইন সম্পর্কে অবগত নন আসামের মুখ্যমন্ত্রী, বলেন তিনি। এদিন শিলচর ট্রাঙ্ক রোডে সিআরপিসি আয়োজিত সংক্ষিপ্ত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাফিজ রশিদ তুপ দাগেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আইন পড়েছেন, কিন্তু সঠিকভাবে পড়েছেন কিনা তা সন্দেহের আবর্তে রয়েছে, কারণ মুখ্যমন্ত্রীর ভিত্তিহীন মিথ্যা অসাংবিধানিক কথাবার্তা শুনলে মনে হয় আইন সম্পর্কে অবগত নন তিনি। হাফিজ রশিদ বলেন, নির্বাচনে কেউ প্রার্থী হতে গেলে প্রথম শর্ত হচ্ছে নাগরিকত্ব, এরপর বিধায়ক সাংসদ নির্বাচিত হন তারা, কিন্তু তারপরও 40 বিধায়ককে বাংলাদেশি বলতে পারলেন মুখ্যমন্ত্রী, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিআরপিসির মুখ্য উপদেষ্টা এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীক্ষ্ণ ফলায় বিদ্ধ করে বলেন, মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ অলংকৃত করছেন। জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সবাইকে নিয়ে চলা ও সবার সম উন্নয়নের শপথ নিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য এই পদের পরিপন্থী। সাংবিধানিক পদে থেকে মানুষকে বিভ্রান্ত করা ও তার মুখ থেকে এমন কথা বের হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। হাফিজ রশিদের কথায়, বাংলাদেশি বলে একটি জাতি ও ভাষা গোষ্ঠীকে টার্গেট করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন সময় হিন্দু মুসলমান বলে বিভেদের রাজনীতি করেন মুখ্যমন্ত্রী, কিন্তু নির্বাচনী প্রচারে তার বক্তব্য বলে দিয়েছে মূলত বাঙালিরাই তার টার্গেট। তার প্রকৃত স্বরূপ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন হাফিজ রশিদ। মুখ্যমন্ত্রীকে নিজের বক্তব্য প্রত্যাহার করতে বলেছেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী নিজের আলটপকা মন্তব্য প্রত্যাহার না করলে আগামী মাসের সময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবে সিআরপিসি। এদিন হাফিজ রশিদ বলেছেন, বিদেশি শনাক্তকরণের লক্ষ্যে এনআরসি হয়েছে আসামে। উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানে বৈধ নাগরিকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এনআরসি থেকে বাদ পড়েছেন মাত্র 19 লক্ষ মানুষ। তাদের ফের আবেদনের সুযোগ রয়েছে। ফলে স্পষ্টতই প্রতীয়মান, মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বাঙালি জাতিকেই বাংলাদেশি বলতে চাইছেন বলে মত প্রকাশ করেছেন হাফিজ রশিদ। রাজ্যের 40 বিধায়ক বাংলাদেশি বলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা করতে বাঙালি বিধায়কদের প্রতি আহ্বান জানিয়েছেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সিআরপিসির সচিব প্রধান সাধন পুরকায়স্থ বলেন, মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্য ভারতে বাঙালিদের হেনস্থা এবং নিপীড়নে ইন্ধন যোগাবে। ক্ষমতায় টিকে থাকার লোভে আলটপকা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সাংবিধানিক পদে থেকে এমন মন্তব্য করলে তার গতিতে থাকার কোনো অধিকার নেই। হিমন্তের মতো স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী মনোভাবাপন্ন ব্যক্তি শাসন ক্ষমতায় থাকলে রাজ্যের বদনাম হবে বলে মন্তব্য করেন সাধন পুরকায়স্থ। সিআরপিসির সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য বলেন, সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের বাংলাভাষীদের বাংলাদেশি অভিহিত করে প্ররোচনামূলক মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রীর মতে আসামের 40% নাগরিকই অবৈধ বাংলাদেশি। এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, একমাত্র রাজ্য আসামে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। এনআরসি থেকে বাদ পড়েছে 19 লক্ষ নাগরিকের নাম, কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী কিভাবে দাবি করলেন আসামে কোটির অধিক নাগরিক অবৈধ বাংলাদেশি? তাহলে এটাই প্রমাণিত আইন ও সুপ্রিম কোর্টকে মানেন না মুখ্যমন্ত্রী। রাজনৈতিক জুমলা ভাষণ থেকে বিরত থাকতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সতর্ক করে দিয়েছেন সিআরপিসি নেতা। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার না করলে সিআরপিসি আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিশোর ভট্টাচার্য। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপিসির সম্পাদক আইনজীবী আব্দুল হাই লস্কর,
শিহাবুদ্দিন আহমেদ, নিশা শর্মা, সমীরণ চৌধুরী সদস্য সুব্রত কর। অপরদিকে পঞ্চম দফায় দেশের ৪৯ আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে সোমবার। এদিন সকাল ৭টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন ভোট হবে উত্তরপ্রদেশের ১৪, মহারাষ্ট্রের ১৩, পশ্চিমবঙ্গের ৭, বিহারের ৫, উড়িষ্যার ৫, ঝাড়খণ্ডের ৩ এবং জম্মু কাশ্মীর ও লাদাখের ১টি করে আসনে। নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চম দফায় ভাগ্য পরীক্ষা হবে মোট ৬৯৫ জন প্রার্থীর। এদের মধ্যে তারকা প্রার্থীর তালিকায় রয়েছেন রায়বেরেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আমেথির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লালুকন্যা রোহিণী আচার্য। পাশাপাশি হাজিপুর থেকে চিরাগ পাসওয়ান, মুম্বাই উত্তর থেকে পীযূষ গোয়েল এবং কাশ্মীরের বারামুল্লা থেকে লড়বেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শনিবারই ছিল পঞ্চম দফার ভোটের প্রচারের দিন। এদিন সকালেই একটি ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, রায়বেরেলি আবার দেশ ও উত্তরপ্রদেশকে বিকাশ ও উন্নয়নের পথ দেখাবে। অতীতে এই কেন্দ্রই ছিল রাজ্যের আদর্শগত ও রাজনৈতিক পরিচালিকা কেন্দ্র। সেই দিন আবার ফিরে আসতে চলেছে। প্রায় ৪ মিনিটের ভিডিওতে রাহুল বলেন, ভারতের প্রগতির পথে রায়বেরেলির ভূমিকা গুরুত্বপূর্ণ। এখান থেকে একদিন দেশ চলার পথের দিশা পেয়েছে। এই রায়বেরেলি স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে। প্রসঙ্গত, এবার মোট ৭ দফায় ভোট হচ্ছে দেশে। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ১ জুন, গণনা হবে ৪ জুন। অপরদিকে পাথারকান্দিতে ১৬৫ বিঘা জমিতে ফুড পার্ক দ্বার খুলবে কর্মসংস্থানের, বললেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আকাইদুমে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জমি পরিদর্শন এআইডিসি কর্তাদের। বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় পাথারকান্দিতে গড়ে উঠছে মেগা ফুড পার্ক, আর এতে স্থানীয় কয়েক হাজার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রস্তাবিত এই মেগা ফুড পার্কের জন্য নির্ধারিত স্থান আকাইদুমে গিয়ে জমি পরিদর্শন করেছেন এআইডিসির কর্মকর্তারা। বর্তমানে পশ্চিমবঙ্গের বারাসতে লোকসভা ভোটের বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারে ব্যস্ত রয়েছেন বিধায়ক। সেখান থেকেই দূরভাষ যুগে এআইডিসির কর্মকর্তাদের মেগা ফুড পার্কের জমি পরিদর্শন প্রসঙ্গে জানিয়েছেন, এই প্রজেক্টটি তার স্বপ্নের প্রকল্প। তার সমষ্টির আকাইদুমে ১৫০ বিঘারও জমি বরাদ্দ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলার জন্য। এখানে নির্মাণ করা হবে মেগা ফুড পার্ক। এতে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন সামগ্রীর জন্য যেমন ভালো বাজার পাওয়া যাবে, তেমনি বিপুল সংখ্যক স্থানীয় যুবক যুবতীর কর্মসংস্থান হবে। গোটা এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। বিধায়ক হিসেবে তার কার্যকালে পাথারকান্দিবাসীদের জন্য এটি অন্যতম বৃহৎ একটি প্রজেক্ট। একথা উল্লেখ করে কৃষ্ণেন্দু জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যের বিভিন্ন পশ্চাৎপদ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সেই অঙ্গীকারেরই প্রতিফলন এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। গত শুক্রবার এআইডিসির কর্মকর্তারা আকাইদুমে গিয়ে মেগা ফুড পার্ক নির্মাণের জায়গা পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন পাথারকান্দি সার্কেলের আমিন, অন্যান্য কর্মকর্তা ছিলেন বিজেপি প্রতিনিধি দল। বিধায়কের ব্যক্তিগত সচিব পৃথ্বী দাস মেগা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট সম্পর্কে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আকাইদুমে এই মেগা ফুড পার্ক গড়ে উঠবে। বিভাগীয় কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করে গেছেন। কিছুদিনের মধ্যে এই মেগা ফুড পার্কের কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন পৃথ্বী দাস। অপরদিকে কানাইবাজারে রেলে কাটা পড়ে মৃত্যু অপরিচিত যুবকের। শনিবার ফের পাথারকান্দির কানাইবাজারে ত্রিপুরা থেকে শিলচরগামী রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক অপরিচিত যুবকের। মৃত্যু হওয়া যুবকের পরিচয় পাওয়া না গেলেও বয়স ৩৫ হবে বলে ধারণা করা হচ্ছে। যুবকটি চা বাগান এলাকার বাসিন্দা বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে কিভাবে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটল এ ব্যাপারে সংবাদ সংগ্রহ পর্যন্ত কিছুই জানা যায়নি। জানা গেছে, শনিবার বিকেলে আনুমানিক ৩:৩০ নাগাদ ত্রিপুরা থেকে শিলচর অভিমুখী যাত্রীবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের। পরে স্থানীয়রা বারুইগ্রাম রেল পুলিশকে এ ব্যাপারে অবগত করলে কিছুক্ষণের মধ্যেই রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজেদের জিম্মায় নিয়ে যায়। অপরদিকে ই রিকশার ধাক্কায় প্রাণ হারালেন হাইলাকান্দি ডিসি অফিসের কর্মী সৌমেন ঘোষ। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রাণ হারালেন হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ের কর্মচারী সৌমেন ঘোষ। হাইলাকান্দি শহরের ৯ নম্বর ওয়ার্ড রামনারায়ণ ট্রাঙ্ক রোডের বাসিন্দা বাবুল ঘোষের বড় পুত্র সৌমের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি হাইলাকান্দি শহরে অবৈধভাবে লাইসেন্সহীন ই রিকশা দৌড়াতে
একের পর এক দুর্ঘটনা সংঘটিত হয়। জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন শহরবাসী, ভুক্তভোগী জনগণ। প্রাপ্ত খবর অনুযায়ী শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ শহরের কলেজ রোডে দুর্ঘটনার কবলে পড়েন বছর 41-এর যুবক সৌমেন। সেই সময় রাস্তা পারাপার হওয়ার সময় সবজি বোঝাই এক ই রিক্সা সৌমেনকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত লাগে তার। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা, কিন্তু আঘাত গুরুতর থাকায় রাতেই সৌমেনকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল 6:30 নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে মেডিকেল কলেজে আইসিইউ ও ভেন্টিলেশনের কোনো বেড খালি না থাকায় সৌমেনকে কোনো উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি বলে তার সহকর্মীরা অভিযোগ করেছেন। শনিবার সকালবেলা সৌমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসে বিশেষ করে হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ের এই কর্মচারীর অমায়িক ব্যবহার ও পরোপকার করার মানসিকতার জন্য সে ভীষণ জনপ্রিয় ছিল। তাই দুপুর 3টা নাগাদ শিলচর থেকে মরদেহ হাইলাকান্দির বাড়িতে নিয়ে আসলে কাতারে কাতারে লোক তাদের বাড়িতে গিয়ে ভিড় জমান শেষ দেখার জন্য। মৃত্যুকালে মা বাবা, স্ত্রী, বছর দেড়েকের কন্যা, এক ছোট ভাই, যৌথ পরিবারের আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। পরবর্তীতে শেষ যাত্রায় রোটারি ক্লাবের সর্বরত জেলা শাসক কার্যালয়ে গিয়ে উপস্থিত হলে তখন জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায়, অমিত পারবুসা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তপন নন্দী সহ কার্যালয়ের সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরবর্তীতে এসএস রোড হয়ে মহাশ্মশান শান্তিপুরে নিয়ে শোক মিছিল করে নিয়ে যাওয়ার পথে অনেকেই শ্রদ্ধা জানান। তার শেষ যাত্রায় বিশাল সংখ্যক লোকের উপস্থিতি প্রমাণ করে দিল তিনি কতটুকু সবার প্রিয় পাত্র ছিল। মহাশ্মশানে ও এডিসি ত্রিদীপ রায় ও ডিডিসি এলডার ফাইরেন সহ কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এদিকে দুর্ঘটনার পর ই রিক্সা চালক পিতা পুত্রকে আটক করেন স্থানীয় জনগণ। পুলিশ সূত্রে জানা গেছে, বাবা আব্দুল শুক্কুর চৌধুরী ও ছেলে রাহাতুল চৌধুরী ছিলেন ই রিক্সায়। পুত্র রাহাতুলকে পেছনে বসিয়ে বাবা আব্দুল শুক্কুর চৌধুরী ই রিক্সা চালাচ্ছিলেন। ঘটনার পর উভয়কেই সদর থানায় নিয়ে আসা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।